226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে বক্তব্য শেখ হাসিনারই ফরেনসিক টেস্টে মিলেছে অডিও সত্যতা ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। বাংলাদেশ শান্তির পক্ষে, তবে বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি না রাখা আত্মঘাতী মন্তব্য প্রধান উপদেষ্টা। নিরাপদ দেশ গড়ার আহ্বান। বিভেদমুক্ত শান্তি সমাজ করার আহ্বান বিএনপি মহাসচিবের। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি জামায়াত আমিরের। আদানি গ্রুপে 40 কোটি ডলার কর ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক। সংশ্লিষ্টতা খুঁজে দেখতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি। ডিএনসিসিতে দুদকের অভিযান, টেন্ডারে অনিয়ম হওয়ায় গাবতলী গরুর হাটে ইজারা বাতিল, নিজ উদ্যোগে খাজনা তুলবে কর্তৃপক্ষ। কাশ্মীরে পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতের 4 যুদ্ধ বিমান। যুদ্ধের দ্বার প্রান্তে দুদেশ, দক্ষিণ এশিয়া জুড়ে মানবিক সংকটের শঙ্কা। এবং জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানে হারিয়ে টেস্ট সিরিজে বাংলাদেশের সমতা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে মিরাজের ফাইবার। সংবাদ সন্ধ্যা দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। ফরেনসিক টেস্টে শেখ হাসিনার এমন বক্তব্যের সত্যতা পেয়েছে সিআইটি। আদালতের জন্য এটি হুমকি কিনা 15 মের মধ্যে হাসিনার কাছ থেকে তার ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আবুল হাসান হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দ্রুত সময়ে শেখ হাসিনার বিচার কাজ শুরুর কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদার রিপোর্ট। জি, আমার তো অভিযোগ আসছে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি ঠিক। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। গেল বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফোন আলাপ। এর ধারাবাহিকতায় গেল বছরের 28 অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেন তার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পাওয়া গেছে। এছাড়া বিএনপির নেতাদের বাড়িঘর ভাঙচুর নিয়েও কথা বলেন তিনি। এটি তারই কণ্ঠের বলে প্রতিবেদনে প্রমাণ পেয়েছে সিআইডি। একই সঙ্গে অভিযোগ আনা হয় হুমকি ও বিচার কাজে বাধা দেওয়ার। বিষয়টি বুধবার প্রসিকিউশনে জানালে আগামী 15 মের মধ্যে শেখ হাসিনার কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। এদিন নারায়ণগঞ্জে জুলাই আগস্টের আন্দোলনে আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আশুলিয়া থানায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ সময়ে তদন্ত সংস্থায় নতুন কিছু আলামত এবং নতুন কিছু তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্য সময় বৃদ্ধি করে নিয়েছেন। সেই তদন্তে এই দুজন পুলিশ অফিসারের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে। এছাড়া স্বামীর অসুস্থতার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করার কথা বলা হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গণহত্যার মামলায় গ্রেফতার পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও দুর্নীতিগ্রস্ত আমলাদের বিশেষ নজরদারিতে রাখতে আনা হচ্ছে এক ছাদের নিচে। ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের জন্য 2 বছরের জন্য প্রস্তুত হচ্ছে এই বিশেষ কারাগার। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সাবরিনা মজুমদারের আরও একটি বিশেষ রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাগারে পতিত আওয়ামী সরকারের প্রায় 300 জন মন্ত্রী, এমপি, পুলিশ সদস্য সহ বিভিন্ন দলের নেতাকর্মী। দেশের 68টি কারাগারে আটক আছেন তারা। তাদের মধ্যে ডিভিশনপ্রাপ্ত আসামিদের জন্যই বিশেষ কারাগার করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
সাধারণ বন্দীদের থেকে আলাদা করে তাদের এক ছাদের নিচে রাখা হবে। কঠোর নজরদারির জন্যই বিশেষ এ কারাগার চালুর কথা জানান কারা মহাপরিদর্শক। সকল দিক বিবেচনা করে আমরা মনে হয়েছে এই মুহূর্তে আমাদের কেরানীগঞ্জে যে ধারণ ক্ষমতা আছে বন্দী পুরুষ কারাগারে যেখানে, ওইখানে যে ধারণ ক্ষমতা অলমোস্ট ডাবলের চেয়ে বেশি বন্দী ওখানে আছে এবং এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সকল দিক বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে ওইখানে আমাদের একটা কারাগার স্থাপন প্রয়োজন, এই ক্যাপাসিটি বর্ধিত ক্যাপাসিটি বন্দীতে রাখার জন্য। কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারীদের জন্য সংরক্ষিত করে 2020 সালে উদ্বোধন করেছিল বিগত সরকার। তবে তা চালু না হয় সংস্কার করে বিশেষ কারাগারে রূপান্তর করা হচ্ছে। কেরানীগঞ্জে আপনারা জানেন আমাদের একটা জেল অলরেডি তৈরি ছিল, যেটা হচ্ছে মহিলা কারাগার হিসাবে, কেন্দ্রীয় কারাগার হিসাবে ওইখানে স্থাপন করা হয়েছিল এবং অনুমোদন প্রাপ্ত, বাট আমরা জনবল সংকটের কারণে চালু করতে পারিনি। আগামী মাসে এই কারাগার চালুর কথাও জানান তিনি। পুরোটাই চালু করার জন্য প্রস্তুতিমূলক কাজ করছে এই মুহূর্তে, আমাদের প্রস্তুতি চলছে পূর্ণদমে এবং এটা শেষ করে আমরা টার্গেট করছি যে অ্যাটলিস্ট 15 অথবা 15 তারিখ অথবা 20 তারিখ নাগাদ আমরা মে মাসের এটা চালু করতে পারবো। ইতিমধ্যেই কারাগার সংস্কারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে জনবল, জেলার ও জেল সুপার। মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। জুলাই আগস্ট গণহত্যায় আওয়ামী লীগের যে মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা যারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছেন কারাগারে, তাদেরকে 2 বছরের জন্য আনা হবে এই কারাগারে। দেয়া হবে বিধি মোতাবেক সুযোগ সুবিধা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, তাই সশস্ত্র বাহিনীকে যুদ্ধ প্রস্তুতি রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশপ্রেম ও পেশাদারিত্বের মধ্য দিয়ে আগামীর নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সাইফুর রিপনের রিপোর্ট। বুধবার বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শনের আগে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয় বিমান বাহিনী। মহড়ায় অংশ নেয় বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও বিএনসিসির সদস্যরা। মহড়া পরিদর্শন শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। জানান, বিমান বাহিনীকে অত্যাধুনিক করে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, যুদ্ধ না চাইলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনায় শান্তির দিকে হাত বাড়িয়ে কৌশলী হতে হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্বের মধ্য দিয়েই আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান হিংসা প্রতিহিংসার অবসান ঘটিয়ে বিভেদমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী দোসররা পালিয়ে যাওয়ার কারণে তাদের মালিকানাভুক্ত প্রতিষ্ঠান বন্ধ না করে প্রশাসন নিয়োগ দিয়ে চালানোর আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি চলমান হিংসা, প্রতিহিংসা ও বিভেদের অবসান ঘটিয়ে একটি সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি, এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের দোসরদের মালিকানাভুক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে যদি শ্রমিকদের ছাঁটাই করা হয় তবে তা সরকারের ভুল নীতি হবে। ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন, তাদেরকে বিচার করতে হবে। কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। তো এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনকে প্রত্যাখ্যান করছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় খুবই পরিকল্পিতভাবে মন্তব্যের ধারাকে চিহ্নিত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ৩০ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া আমাদের করণীয় শীর্ষক সেমিনারে এই অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, জাতির নজরকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চক্রান্ত চলছে। এই কমিশনই যা মানেন না বলেও জানান তিনি। এ সময় জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনে যেতে চাই না, কিন্তু বাধ্য করলে রাস্তায় নামবো। নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ রপ্তানিতে $40 কোটি কর ফাঁকি দিয়েছে, এমন অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমদ কায়কাউস সহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠিও পাঠিয়েছে সংস্থাটি। এদিন আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলাদিত্যের রিপোর্ট। 2023 সালে 9 মার্চ বাংলাদেশে প্রথম বিদ্যুৎ আমদানি শুরু করে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে। তখন থেকে আমদানি করা এই বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়, ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে আওয়ামী লীগ সরকার এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে উঠে আসে 2024-25 অর্থ বছরে জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের পরিবর্তিতে $39 কোটি বেশি শুল্ক ও কর ফাঁকির বিষয়টি। দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে এর আদ্যপান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। এই বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন। মহাপরিচালক জানান, চুক্তির সাথে যুক্ত তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কোয়াস সহ দুর্নীতিতে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। জনাব ডক্টর আহমেদ কায়কোয়াস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিকে 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর গাবতলী গরুর হাটের ইজারায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগের সত্যতা পাওয়ায় হাটের ইজারা বাতিল করেছে ডিএনসিসি। এবছর নিজস্ব উদ্যোগেই খাজনা আদায় করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন।